কিশোর বাতায়নের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সঞ্জয় চন্দ্র দাস, প্রভাষক পদার্থবিজ্ঞান, কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সাথে লাইভে আছি। তোমরা আমার ক্লাসটা দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও এখনই, তাহলে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ক্লাসে শুরু করব। আমি তোমাদের সাথে লাইভে এসেছি 2 মিনিট আগে। আমার উদ্দেশ্য হচ্ছে আমার যে সেট আপ ছিল সবটা ঠিক আছে কিনা এটা একটু যাচাই করে নেওয়া। তো তোমরা যারা লাইভে আসো আমাকে শীঘ্রই একটু জানিয়ে দাও, তাহলে আমার জন্য সুবিধা হবে। ওকে, লাইভ শুরু হয়েছে। আমি দেখতে পাচ্ছি লাইভ চলছে অলরেডি। অনেকেই আমার সাথে সংযুক্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি লাইভে আছি। আমি আশা করব তোমরা আমার ক্লাসটা সম্পর্কে একটু কমেন্টস করবে। আমি সব ঠিক আছে কি না? ওকে, হ্যাঁ, আমিও লাইভে আসছি, আমার মনে হয় ঠিক আছে, সব ঠিক আছে। ধন্যবাদ। অনেকেই আনিসুর রহমান স্যার কমেন্ট করছেন যে ঠিক আছে, ধন্যবাদ স্যারকে। তো আমি ক্লাস শুরু করবো একটু পরেই। তার আগে আমি নিজেও একটু শেয়ার করে নেই, তোমরাও আমার সাথে শেয়ার করো। শেয়ার করলে সুবিধা হবে কি, এই তোমার ফ্রেন্ড, অন্যান্য যে বন্ধুরা যারা এখন এই কিশোর বাতায়ন পেজের সাথে সংযুক্ত না, তারা তোমার টাইমলাইন থেকে এই পোস্টটা দেখতে পারবে। বা তোমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করো, তোমাদের ফ্রেন্ডদেরকে কমেন্ট করো, তারা সহজেই কী করবে, আমার এই পেজটা দেখতে পারবে। আমিও শেয়ার করে নিচ্ছি মাঝে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো অনেকেই আমার সাথে সংযুক্ত হয়েছে। হ্যালো স্যার, অল ওকে, এইচএস জেবা, নওশিন নাহি, অনেকেই সংযুক্ত হইতেছে আস্তে আস্তে। সবাইকে ধন্যবাদ। তো আমি আবার আমার পরিচয়টা দিয়ে নেই, তারপর ক্লাসটা শুরু করব। আমাদের এখন অলরেডি 5টা বাজে, আমি ক্লাস ঠিক এখনই শুরু করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে করোনা ভাইরাস আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে সরিয়ে রেখেছে, কিন্তু আমাদের বর্তমান সরকার এবং A2I কিশোর বাতায়ন অনেকগুলো উদ্যোগের কারণে আমরা তোমাদের সাথে অনলাইনে সংযুক্ত হচ্ছি। তোমাদেরকে এই ক্লাসগুলোর মাধ্যমে সামান্য সহযোগিতা করাই আমাদের উদ্দেশ্য। তো আমি আমার পরিচয়টা আবার দিয়ে নিই। আমি সঞ্জয় চন্দ্র দাস, প্রভাষক পদার্থবিজ্ঞান, কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ, বুড়িচং, কুমিল্লা। তোমাদের সাথে আজকের ক্লাসে আমি পদার্থবিজ্ঞান 2য় পত্রের 2য় অধ্যায় অর্থাৎ স্থির তড়িৎ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তো স্থির তড়িতের আমরা আসলে নির্দিষ্ট কিছু টপিকস নিয়ে কথা বলবো তোমাদের সাথে। আশা করি তোমাদের উপকার আসবে বা তোমরা উপকৃত হবে। তো 2য় পত্রের যে টপিকসটা হচ্ছে আমরা বলছি স্থির তড়িতের বুলম্বের সূত্র এবং তড়িৎ প্রাবল্য। যতটুকু সম্ভব 1 ঘন্টার ক্লাস, যেহেতু আমরা তোমাদের সাথে 1 ঘন্টায় আছি, 1 ঘন্টায় তোমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা ক্লাসে চলে যাই, আমরা সময় নষ্ট করব না। সবাইকে ধন্যবাদ। চাঁদপুর থেকে একজন যুক্ত হয়েছে, অনেকেই আছে। ওকে, আমি ক্লাস শুরু করি। আমাদের ক্লাসে হচ্ছে কি স্থির তড়িৎ, অধ্যায়ের নাম স্থির তড়িৎ, পদার্থবিজ্ঞান 2য় পত্রের স্থির তড়িৎ। তো স্থির তড়িৎ পড়ার আগে আসলে তড়িৎ স্থির হয় কিভাবে? তড়িৎ তো স্থির না, তাহলে স্থির কেন? আমরা সেই সম্পর্কে ব্যাখ্যা দিতে গেলে আমাকে প্রথমেই আদান সম্পর্কে ধারণা পেতে হবে যে আদান কি। তাহলে আমি প্রথমেই আজকের ক্লাসের শুরুতে তোমাদেরকে আদান সম্পর্কে ধারণা দিব। আদানের নিত্যতা, আদান কোয়ান্টায়ন, এই 3টা কনসেপ্ট আগে আমরা ব্যাখ্যা দিব, তারপরে আমরা কুলম্বের সূত্রে যাব। তো দেখো, প্রথমে আদান কি, আদান সম্পর্কে আমার ধারণা কি। আদান তোমরা 19ও পড়েছো আদান সম্পর্কে। আদান কি আসলে বলতে পারবা কিনা তোমরা? একটু চিন্তা করে বলো দেখি। তো আমি দেখাই তোমাদেরকে। আমরা বলছি পরমাণুর কেন্দ্র, একটা পরমাণুর গঠন থেকে আমরা আদানের সম্পর্কে একটু ধারণা নিয়ে যাই। যে পরমাণুর কেন্দ্রটা একটা ফোটন আর একটা নিউট্রন থাকে। একটা কি থাকে এখানে যে বলছি, একটা প্রোটন আর একটা নিউট্রন।
দুইটা থাকে, একটা প্রোটন এবং নিউট্রন হচ্ছে পরমাণুর কেন্দ্র, এটা দিয়ে নিউক্লিয়াস গঠিত। আর পরমাণুর কেন্দ্রের চারপাশে কতগুলো সুনির্দিষ্ট কক্ষপথ আছে, এই কক্ষপথগুলোতে কি থাকে? ইলেকট্রন। তাহলে আরেকটা অংশ পাইছি আমরা কি? ইলেকট্রন। তাহলে একটা হচ্ছে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। আর এই যে এই তিনটাকে আমরা বলি মৌলিক কণিকা, অর্থাৎ এই তিনটা মৌলিক কণিকার মাধ্যমেই একটা পরমাণু গঠিত হয়। তাহলে পরমাণুর এই তিনটা মৌলিক কণিকা, এর মধ্যে দেখো আমাদের ফোটন, এই ফোটনটা হচ্ছে ধনাত্মক আধানধর্মী, এটা হচ্ছে ধনাত্মক। আর নিউট্রন, এটা কেমন? নিউট্রনটা নিরপেক্ষ, অর্থাৎ এটার কোনো চার্জ নাই। তারপরে আসো ইলেকট্রন, ইলেকট্রন কেমন? ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক। ইলেকট্রন কেমন? ঋণাত্মক। তাহলে আমরা এই যে ধনাত্মক, নিরপেক্ষ, ঋণাত্মক এই কথাটা পেলাম, এই তিনটা আসলে কি? মৌলিক কণিকাগুলো একটা বৈশিষ্ট্য। কি ধরনের বৈশিষ্ট্য মৌলিক কণিকাগুলোর? যে মৌলিক কণিকা ফোটনটা কি ধরনের চার্জ বহন করে, কেমন সে ধনাত্মক, নিরপেক্ষ আবার ঋণাত্মক। তাহলে এই তিনটা কনসেপ্ট থেকে দেখো, তাহলে আমরা বলছি এই মৌলিক কণিকাগুলোর বৈশিষ্ট্য। তাহলে মৌলিক কণিকাগুলোর বৈশিষ্ট্যমূলক যে ধর্ম, সেই ধর্মটাকে কি বলা হয়? আদান বলে। তোমরা ক্লিয়ার যে মৌলিক কণিকাগুলোর বৈশিষ্ট্যমূলক ধর্মকে কি বলে? আদান বলে। তারপরে আসো, তাহলে আমরা যদি আদান সম্পর্কে ধারণা নিচ্ছি, তাহলে মৌলিক কণিকা এখন কি এই আদানগুলো আসলে কি হয়? যে পদার্থের মধ্যে কি আমি চাইলে আদান সৃষ্টি করতে পারবো? আসলে আদান তো সৃষ্টি হয় না, ধ্বংস হয় না। শুধুমাত্র আমি যখন কি করব, এক বস্তু থেকে অন্য বস্তুতে আদানকে স্থানান্তর করতে পারবো। তো কিভাবে স্থানান্তর করা যায়? বলছে ঘর্ষণের ফলে আদান স্থানান্তরিত হয়। কিভাবে শিখছো আমরা? আমরা আগে জানছি যে সেলুলারিটে যে চিরুনিগুলো আছে, চিরুনিগুলো দিয়ে আমরা যখন মাথা চুল আঁচড়ানোর ফলে, বা আমরা যে ফেন ব্যবহার করি, কলম যদি একটু রাবার, ইবোনাইট জাতীয় হার্ড রাবারের হয়, তখন তাদেরকে যদি আমরা মাথা চুলের মধ্যে ঘষি, তখন দেখা গেছে কি হবে? তোমরা লক্ষ্য করে থাকবে যে তখন এই চিরুনি দিয়ে কাগজের টুকরাগুলো কাছে ধরলে তখন কি হয়? সে কাগজের টুকরোগুলো আকর্ষণ করে। তার মানে কি? ঘর্ষণের ফলে ওই বস্তুটা অন্য একটা বস্তুকে আকর্ষণ করার মতো ক্ষমতা অর্জন করছে। এটাই হচ্ছে কি তার মধ্যে একটা চার্জের সৃষ্টি করা। আসলে সৃষ্টি না, চার্জ উৎপন্ন করা কিভাবে হয়? ওই বস্তুতে ছিল, সে উৎপন্ন করবে। কিভাবে উৎপন্ন হয়েছে এটা আমরা ব্যাখ্যা দিব। তো এইটা সম্পর্কে ডক্টর গিলবার্ট সর্বপ্রথম এটা ব্যাখ্যা দিচ্ছে। এই ব্যাখ্যাটার নাম হচ্ছে কি? তড়িৎ আহিতকরণ বা চার্জিতকরণ। এই তড়িৎ আহিতকরণটা আমরা একটু ব্যাখ্যা দিব। তার আগে আমরা একটু দেখে নিই আমাদের সাথে কে কে যুক্ত আছে বা আমাদের লাইভটা ঠিক আছে কিনা। অনেকেই মিনাজুল আবেদিন, আসসালামু আলাইকুম স্যার, আই এম ফ্রম চিটাগং, ধন্যবাদ। আদনান ফুয়াদ কারমাইকেল কলেজ, রংপুর, ধন্যবাদ। অনেক দূর থেকে, আমি কুমিল্লা থেকে তোমাদের সাথে লাইভে আছি। তারপর হচ্ছে ইশরাত জাহান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ। মোহাম্মদ হাসান মিঠুন, স্যার থার্মোডাইনামিক্সের থার্মোডাইনামিক্স অর ম্যাগনেট অধ্যায়গুলো যদি আলোচনা করেন, ধন্যবাদ। আমরা পরবর্তীতে ধাপে ধাপে ক্লাসগুলোতে আসবো। জোহা তাসনিম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। নূর আকাশ নাইম, কক্সবাজার গভর্নমেন্ট মহিলা কলেজ থেকে, অনেক দূর থেকে অনেকেই সংযুক্ত হয়েছে আমাদের সাথে, ধন্যবাদ। সাগর হালদার বলছে বোর্ড থেকে পাচ্ছি না মানে বুঝি নেই, আবার যদি একটু কমেন্টটা ক্লিয়ার করো। অনেকেই চট্টগ্রাম থেকে যোগ হয়েছে, রাজীব কান্তি দে, স্যার ধন্যবাদ। তারপরে আসি আমরা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকেই যুক্ত হচ্ছে আমাদের সাথে। তোমরা তারপরেও শেয়ার করো, কমেন্ট করো, যাতে তোমাদের আরও ফ্রেন্ড আমাদের এই লাইভ ক্লাসের সাথে সংযুক্ত হতে পারে। তো আসলে আমরা বলছি, একটু আগেই তোমাদের সাথে আমরা ব্যাখ্যা দিলাম যে সেলুলয়েডের চিরুনিগুলো কিভাবে হয়। তাহলে আমরা একটু দেখি যে চার্জ কিভাবে সৃষ্টি হয় এবং চার্জগুলো কিভাবে, অর্থাৎ স্থির তড়িৎতে কিভাবে সৃষ্টি হয়, এটা আমরা একটা ব্যাখ্যা দিব তোমাদের সামনে। দেখি, আসো আমরা যদি একটা কাঁচদণ্ড মনে করো ইবোনাইট, তাহলে কাঁচদণ্ডকে আমি যদি কি দ্বারা, রেশম কাপড় দ্বারা ঘষি, আর ইবোনাইটকে আমরা যদি কি বলবো, সিল্ক দ্বারা ঘষি। আবার কাঁচদণ্ডকে যদি আমরা কি দ্বারা ঘষি, কাঁচদণ্ড তুলা দ্বারা ঘষি। এভাবে আমরা যদি ঘষি, তাহলে
সরি রেশম বা সিল্ক একই কথা, রেশম বা সিল্ক। আর ইবোনাইটকে আমরা ফ্লানেল দ্বারা ঘষবো। ফ্লানেল দ্বারা ঘষবো। তাহলে দেখা গেছে কি হয়, এখানে এই কাজদণ্ডটা ধনাত্মক আদানে আহিত হবে আর রেশমটা কি হয়, ঋণাত্মক আদানে আহিত হয়। আবার তোমরা দেখো যদি আমরা ইবোনাইটকে ফ্লানেল দ্বারা ঘষি তখন ইবোনাইটটা ঋণাত্মক আদানে আহিত হয় আর ফ্লানেলটা কি হবে, একই রকম ভাবে ধনাত্মক আদানে আহিত হবে। কিন্তু ঠিক একই কাজদণ্ডকে তুমি যদি আবার কি করো, তুলা দ্বারা ঘষো, তখন এই কাজদণ্ডটা ঋণাত্মক আদানে আহিত হয়, কিন্তু তুলাটা কি হবে, ধনাত্মক আদানে আহিত হয়, অর্থাৎ ধনাত্মক চার্জে সার্জিত হয়। বলছে কেন হয় এই ঘটনাটা? তো বলছে এটা কি বস্তুর বৈশিষ্ট্য? আসলে এটা একদম বস্তুর এক ধরনের বৈশিষ্ট্যই। কিভাবে আমরা বলতে পারবো যে ঘর্ষণের ফলে যেই বস্তুটার ইলেকট্রন আসক্তি যেরকম হয় সেই বস্তুটা সেভাবে সার্জিত হয়। যে আমরা যদি কাজদণ্ডকে রেশম দ্বারা ঘষি তখন দেখা গেছে কাজদণ্ড ধনাত্মক হয় আর রেশম কাপড়টা কি হবে, ঋণাত্মক চার্জে সার্জিত হবে। আবার ইবোনাইটটা, কারণ কি বলছে রেশম বা সিল্কের ঋণাত্মক আদানের আসক্তি বেশি, এই জন্য সে কি হয়, ঋণাত্মক আদানটাকে আকর্ষণ করে। আবার ইবোনাইটের ক্ষেত্রে কি হয়, বলছে ইবোনাইটের কি হয়, ঋণাত্মক আদানে আসক্তি বেশি, অর্থাৎ ইলেকট্রন আসক্তি বেশি, এই জন্য সে ঋণাত্মক আদানে আহিত হয়। প্রাণাইল কিন্তু আবার ধনাত্মক আদানে আহিত হয়। কাজদণ্ড ঋণাত্মক চার্জে সার্জিত হয়, তুলা কি হয়, ধনাত্মক চার্জে সার্জিত হয়। উল্টা কাজদণ্ড দেখা এখানে দুই রকম বৈশিষ্ট্য বহন করে। তো এখান থেকে আমরা কি হবে, তাহলে এই যে ঘর্ষণের ফলে চার্জ উৎপন্ন হয়েছে, এই চার্জগুলো তাহলে কি করা যায়, এই চার্জগুলো কি স্থানান্তরিত হইতে পারবে? বলছে না, স্থানান্তরিত হইতে পারে না, এগুলো স্থির থাকে। তাহলে এই যে স্থির থাকার কারণে এরা চলতে পারে না, স্থির থাকে, তাহলে তাদের যে প্রভাব, এই প্রভাবটার নাম কি, স্থিরতড়িৎ। তাহলে স্থিরতড়িৎ আমরা বুঝলাম স্থিরতড়িৎ। এখন এটা সম্পর্কে বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সর্বপ্রথম একটা ব্যাখ্যা দিয়েছে। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলল যে ঘর্ষণের ফলে আসলে দুই ধরনের চার্জের সৃষ্টি হয়। তো আমরা ব্যাখ্যা দিলাম কি দুই ধরনের চার্জ সৃষ্টি হয়। তাহলে আমরা যদি কি করো, দেখো এই দুইটা কাজদ্বন্দ্বকেই, একটা কাজদ্বন্দ্ব কি ছিল, একবার ধনাত্মক চার্জে সার্জিত হইলো, আবার ঋণাত্মক চার্জে সার্জিত হইলো। তাহলে পরস্পরকে কি করবে, তারা পরস্পরকে আকর্ষণ করবে। তোমরা জানো যে বিপরীতধর্মী আদান পরস্পরকে কি করে, আকর্ষণ করে। আর যদি সমধর্মী হয়, মনে করো ইবোনাইট সাথে কাজদ্বন্দ্ব, তখন কি হবে, পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে আকর্ষণ বিকর্ষণ এখানে কি হয়েছে, একটা বল সৃষ্টি হয়েছে। এই বলটাকে বলা হয় আসলে কি, কুলম্ব বল বা কুলম্ব ফোর্স। আমরা কুলম্ব ফোর্স নিয়ে আলোচনা করব। তার আগেই কুলম্ব ফোর্স পড়তে গেলে আমাদের মেইনলি যেটা জানা দরকার সেটা হচ্ছে বিন্দু চার্জ। তাহলে বিন্দু চার্জ কি এটা একটু দেখে নিই। তাহলে বিন্দু আদান বা বিন্দু চার্জ। বিন্দু আদান কি, তো বলছে কোনো চার্জিত বস্তু যদি আকার খুব ক্ষুদ্র হয়, আমরা জানি চার্জগুলো গোলকের পৃষ্ঠে থাকে বা কোনো বস্তুর পৃষ্ঠে থাকে। চার্জিত বস্তু যদি আকারে খুব ছোট হয়, এই ছোট চার্জিত বস্তু বা এই বিন্দু চার্জিত বস্তু, এই ছোট চার্জিত বস্তুটাকে কি বলা হয়, বিন্দু চার্জিত বলছে। বলছে কেন, আমার বিন্দু চার্জ দরকার কি, আমি বড় চার্জ নিলে সমস্যা কোথায় ছিল? কিন্তু বলছে কুলম্বের সূত্র যখন আমরা পড়াবো তখন দেখবা সেখানে দূরত্বের একটা ফ্যাক্টর আছে, মাধ্যমের একটা ফ্যাক্টর আছে। তো এইসব কারণেই বলছে যদি ছোট হয় তখন তার আবার ব্যাসার্ধ বা অনেকগুলো জটিলতা পরিহার করা যায়। এই জন্য আমরা আসলে কি বিন্দু চার্জ ব্যাখ্যা দিব। আবার বলছে আমি যদি একটু বড় চার্জ নেই তাও সমস্যা নাই, কিন্তু যদি মাঝখানে ডিস্টেন্সটা অনেক বেশি হয়, দূরত্ব অনেক বেশি হয়, তখন আমরা ওই দূরত্বের সাপেক্ষে এই বড় দুইটা বস্তুকে কি বলবো, এই দুইটা বড় বস্তুকে আবার বিন্দু আদান বলতে পারি। তাহলে এখন আসো, তাহলে আদানের সংরক্ষণশীলতা বা আদান নিত্যতা কি, আদানের নিত্যতা, এই বিষয়গুলো আমাদের রিলেটেড বেসিক জিনিস, এগুলো জানতে হবে, তারপর আমরা কুলম্বের সূত্রে যাব। তাহলে আদানের নিত্যতা বা সংরক্ষণশীলতা। তাহলে আদানের নিত্যতা বলতে আমরা কি বলবো, যে আসলে আমি যতক্ষণ বললাম যে চার্জ সৃষ্টি হয়, আসলে কি চার্জ সৃষ্টি হয়, চার্জ কি ধ্বংস হয়? তো চার্জ ধ্বংস হয় না, সৃষ্টি হয় না। আমি জাস্ট দেখালাম যে ঘর্ষণের ফলে এক বস্তু থেকে চার্জ কি হয়, অন্য বস্তুতে স্থানান্তরিত হয়। তারপর কি হবে, ওই বস্তুটাকে যদি অন্য কোনো বস্তুর সাথে স্পর্শ করি তখন আবার কি করবে, ওই বস্তুতে চলে যাবে বা অন্য আরেক বস্তুতে চলে যাবে, ঘর্ষণের ফলে আরেক বস্তুতে স্থানান্তরিত হবে। তাহলে জাস্ট চার্জ কি হয়, স্থানান্তরিত হয়, নতুন কোনো চার্জ সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না। এই জন্য এটাকে কি বলা হয়, আদানের নিত্যতা, আদানের সংরক্ষণশীলতা। অর্থাৎ আদানের কখনো ধ্বংস বা সৃষ্টি নাই, শুধুমাত্র চার্জের স্থানান্তর বা রূপান্তর, এক বস্তু থেকে অন্য বস্তুতে চার্জ স্থানান্তর হইতে পারে। তারপরে এটা একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তোমাদেরকে দেখাই। দেখো আমরা জানি ইউরেনিয়াম
92 235 জাস্ট একটা নিউট্রন দ্বারা যদি তাকে আমরা আঘাত করি, এটা বিখ্যাত একটা পারমাণবিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া নয়, পারমাণবিক বিক্রিয়া, পারমাণবিক চুল্লিতে বিক্রিয়াটা সংঘটিত হয়। তো এক্ষেত্রে কি হবে, বেরিয়াম প্লাস ক্রিপ্টন প্লাস নিউট্রন প্লাস শক্তি, প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। তাহলে এই বিক্রিয়াটাতে এখন দেখো এই বিক্রিয়াটাতে দেখো এই দুটো হচ্ছে বিক্রিয়ক, আর এই তিনটা হচ্ছে কি উৎপাদ প্লাস প্রচুর পরিমাণে এনার্জি। তো এখানে যদি আমি যোগ করি এই দুইটা ভর সংখ্যা যোগ করলাম, তাহলে কত হবে 236। আবার দেখো 141 92 এখানে কয়টা, তিনটা, তো যোগ করলে 141 প্লাস 92 প্লাস 3 যোগ করলে কত আসবে, ঠিক 236। আর এখানে 235 প্লাস 1 তাহলে 236। তাহলে দুই পাশে সমান। জাস্ট কি হলো, এখানে দুইটা পদার্থ এই বড় নিউক্লিয়াসটা ভেঙে দুটো আলাদা উৎপন্ন হয়েছে, কিন্তু চার্জ কিন্তু কম বেশি হয়ে যায় না, চার্জ এক বস্তু জাস্ট পরিবর্তন হয়েছে। তাহলে এইভাবে আমরা ব্যাখ্যা দিব যে আদান আসলে কি হয়, আদানের নিত্যতা মেনে চলে, আদান কখনো কি হয় না, ধ্বংস বা সৃষ্টি হয় না, শুধুমাত্র আদান বা চার্জ কি হয়, স্থানান্তরিত হইতে পারে। এটা হচ্ছে আদানের নিত্যতা। তো আমরা একটু আমাদের লাইভে দেখি কে কে সংযুক্ত আছে বা কমেন্ট করলো কে। অনেকেই আছে, রৌদ্র বড়ুয়া স্যার, বোর্ডের পুরো দেখা যায় না, বোর্ড দেখা যায় না, এখন দেখা যায় নিশ্চয়ই। প্রসারী ভট্টাচার্য, অনেকেই, প্রসারী ভট্টাচার্য আমাদের সাথে যুক্ত হয়েছে, গোলাম জিলানি, মিনহাজুল আবেদিন, শাহিদুল ইসলাম স্যার, বোর্ড দেখতে পাচ্ছি না কি, এখন দেখতে পাচ্ছ তো বোর্ড নাকি? তাহলে বোর্ড দেখতে পাচ্ছ না, বোর্ডের কি লাইট কম নাকি? আমি তো দেখতে পাচ্ছি, আমার এখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে। এখন দেখা যায় নিশ্চয়ই, একটু কমেন্ট করে তোমরা জানিয়ে দাও এখন দেখতে পাচ্ছ কি না। শহীদ হ্যাঁ, তো অনেক কিছু আচ্ছা, দেখো তোমরা দেখা যায় কি না, না হলে আমাকে কমেন্ট করো, আমি একটু দেখব। ধন্যবাদ স্যার। মনির হোসেন উনি কমেন্ট করেছে, ধন্যবাদ স্যার, থ্যাংকস স্যার। অনেকেই আমাদের সাথে, হৃদয় হাসান মুন্না যুক্ত হয়েছে, স্যার ম্যাথ রিলেটেড বিষয়গুলো একটু করেন। হ্যাঁ, ম্যাথ আমরা করব, একটু পরেই আমরা কি করব, গাণিতিক সমস্যা সমাধান করব। আমি দুঃখিত, শুরুতেই বলতে ভুলে গেছি, যেহেতু ফিজিক্স ক্লাস অবশ্য বলা লাগে না, তোমাদের সবসময় ফিজিক্স ক্লাস করা মানে কি, তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসছো, ক্যালকুলেটর নিয়ে বসছো, ক্লাস করতে বসছো। কিন্তু তোমরা যেহেতু ক্লাস করতে বসছো, মোবাইলের সামনে মোবাইল দেখতে নয়, ক্লাস করতে বলছো, অবশ্যই তোমরা কি করছো, খাতা কলম নিয়ে বসছো। এখন কিছুক্ষণ পরেই আমরা গাণিতিক সমস্যা দিব, গাণিতিক সমস্যা সমাধান করবা সাথে। জোহা তাসনিম স্যার, সেমিকন্ডাক্টর অধ্যায়টা একটু পড়িয়ে দিবেন প্লিজ। ওকে, ধন্যবাদ তোমাকে, আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখি। আচ্ছা, শুরু করব। সাপ্পাত হক এখন ক্লিয়ার আছে স্যার। অব্র কোন আদানে আহিত হবে? অব্র, আচ্ছা, আমরা যদি এখন একটা প্রশ্ন আসছে, প্রশ্নের জবাব দিই। অব্র যদি আমরা কি দ্বারা ঘষবো, উলের কাপড় দ্বারা যদি ঘষি, তখন অব্রটার ঋণাত্মক চার্জে চার্জ দিতে হবে, আর উল কাপড়টা ধনাত্মক চার্জে চার্জ দিতে হবে। ধন্যবাদ যে প্রশ্নটা করেছে। এখন আমরা যাই, আবার ক্লাসে চলে যাই। এখন আমরা বলবো কি, আদান কোয়ান্টায়ন, বা এটাকে আদানের কোয়ান্টারি ভবন বলা হয়, কোয়ান্টি ভবন। তাহলে আদান কোয়ান্টায়ন, আদান কোয়ান্টায়ন, ঠিক আছে। তাহলে আদান কোয়ান্টায়ন কি? তো বলছে আসলে কোন বস্তুতে কয়টা ইলেকট্রন থাকবে, বা ইলেকট্রনের চার্জটা কি, কয়টা ইলেকট্রন না কি পরিমাণে চার্জ থাকবে, সেটা নির্দিষ্ট করা হচ্ছে আদান কোয়ান্টায়ন। আমি একটা সমীকরণের সাহায্যে তোমাদেরকে সহজে দেখাই দিই। আমরা বলছি কিউ ইকুয়াল টু এন ই। এখানে কিউ মানে কি, কিউ ইকুয়াল টু হচ্ছে মোট আদান সংখ্যা, মোট চার্জ বা আদান, এন ইকুয়াল টু জাস্ট সংখ্যা, নাম্বার, আর ই হচ্ছে কি, ই ইলেকট্রনের চার্জ। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, কিউ ইকুয়াল টু এন ই। এখন ই এর মানটা আমাদের জানা আছে, ই সমান কত, 1.6 ইন্টু 10⁻19 কুলম। এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। আর দেখো এখন ইলেকট্রনের চার্জ হচ্ছে এটা কেমন,
ইলেকট্রন যেহেতু চার্জ হচ্ছে কি ইলেকট্রন চার্জের মানটা এত, তো ইলেকট্রনের ক্ষেত্রে আমরা এটাকে কি লিখতে পারবো, যেহেতু ইলেকট্রনের চার্জ কেমন হবে মাইনাসই লিখতে পারি না, কারণ ইলেকট্রনের চার্জ আসলে অ্যাকচুয়ালি কি ঋণাত্মক, তাহলে মাইনাসই। আর যদি ফোটন হয়, ফোটনের ক্ষেত্রে কেমন হবে, ফোটনের ক্ষেত্রে এটাকে কি লিখবো ইকুয়াল টু হচ্ছে প্লাসই। অর্থাৎ তাহলে আমাদের যে এই সমীকরণটা, তাহলে আমি এখন ব্যাখ্যা দিতে পারবো যে কোনো একটা বস্তুতে কয়টা চার্জ আছে, তাহলে আমরা বলবো কিউ ইকুয়াল টু কি কেমন হইতে পারে। যদি আমরা এটা ইলেকট্রনের জন্য বলি তাহলে কত হবে, মাইনাস ই, মাইনাস 2e, মাইনাস 3e, এরকম ইত্যাদি হইতে পারে। আর যদি ফোটন হয়, তো ফোটনের ক্ষেত্রে আমরা কি বলবো, শুধু ই বা প্লাস ই, তাহলে প্লাস 2e, প্লাস 3e। অর্থাৎ কোন একটা বস্তুতে যে মোট চার্জ থাকবে, চার্জটা কেমন হবে, এই ই এর পূর্ণ সংখ্যার গুণিতক। ই এর পূর্ণ সংখ্যার গুণিতক বলতে যে এই যে চার্জ ছিল 1.6 × 10⁻19, তার পূর্ণ সংখ্যার গুণিতক সেটা একবার ধনাত্মক হবে বা ঋণাত্মক হবে। যদি সেটা ইলেকট্রনের কথা চিন্তা করি তখন আমরা কি হবে, মাইনাস হবে, ঋণাত্মক। আর যদি ফোটন হয় তাহলে হবে কি, ধনাত্মক। এই দুইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারবো। আর তাহলে কি, এখন যদি আমাকে বলা হয়, তাহলে তোমরা, আমি একটু আগে বলছিলাম যে একজন বললো যে গাণিতিক সমস্যা করানোর জন্য, তো আসো আমরা গাণিতিক সমস্যা যাই। আমি একটা কাজ দিই তোমাদেরকে, তোমরা এটা হিসেব করে দেখাও আমাকে খুব দ্রুত। 30 সেকেন্ড সময় দিব, সবাই অ্যান্সারটা দেখে অ্যান্সারটা কমেন্ট করবে, দ্রুত কমেন্ট বক্সে অ্যান্সার লেখো। যে কোনো বস্তুতে, আমি প্রশ্ন লিখলাম না, কোনো বস্তুতে 32 × 10⁻19 কুলম্ব চার্জ থাকতে পারবে কি, প্রশ্ন। দ্রুত জবাব দাও, 30 সেকেন্ড সময় দেখি কে কে কমেন্ট করতে পারো, অনেক দ্রুত কমেন্ট করো। পারবে কিনা, খুব সহজ একটা গাণিতিক সমস্যা, আমার মনে হয় তোমরা দ্রুত করে ফেলতে পারবা। জুয়েল রানা কমেন্টস করছে ফোকাসের সমস্যা, ফোকাস প্রবলেম কেন হচ্ছে, এখন বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে, গুড। শরীফুল ইসলাম স্যার বলছেন থ্যাংক ইউ স্যার। অনেকেই সংযুক্ত, নরসিংদীর অনলাইন পাঠশালার পক্ষ থেকে অভিনন্দন। এমডি মনির হোসেন স্যার ধন্যবাদ স্যার। জনাব এমডি সবুর আহমেদ স্যার সুন্দর ক্লাস, ধন্যবাদ সবুর স্যারকে। অনেকেই সংযুক্ত হচ্ছে আমার সাথে, ধন্যবাদ সবাইকে। এখন আসো অ্যান্সার, তোমরা কি অ্যান্সার বের করতে পারছো, কমেন্ট করো দ্রুত দেখি। তো যদি না পারো তাহলে আমার সাথে আসো, আমি দেখাই দিই। এই সমীকরণ থেকে আমরা কি বের করব, আমরা যদি n নাম্বার বের করতে চাই তাহলে হবে n = q/e। তাহলে q এর মান কত, এখানে দেওয়া আছে 32 × 10⁻19 কুলম্ব, আর e এর মান কত হচ্ছে আমরা জানি 1.6 × 10⁻19 কুলম্ব। তাহলে কত হবে অ্যান্সার, বলো দেখি। অ্যান্সার 20। অর্থাৎ n এর মান 20 হওয়ার অর্থ হচ্ছে কি, যে n এর মান 20। তাহলে আসলে কি, কোন একটা বস্তুতে 32 × 10⁻19 কুলম্ব চার্জ থাকতে পারবে। তো এখান থেকে আমরা তাহলে আদান কোয়ান্টাইনের মূল অর্থটা কি, যে কোনো বস্তুতে মোট চার্জের পরিমাণ অবশ্যই ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক হবে, কখনো কি হবে না, এটা ভগ্নাংশ হবে না, কখনো এটা ভগ্নাংশ হবে না। এখন আসো আমরা কুলম্বের সূত্রের দিকে যাই। যেহেতু আদান কোয়ান্টাইন নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকার কথা নয়, নিশ্চয়ই কোনো প্রশ্ন নাই, কেউ থাকলে প্রশ্ন করতে পারো। 20, ওকে গুড। অনেকেই, মিনুর রহমান কমেন্ট করছে 20, রিপা কমেন্ট করছে 20, ধন্যবাদ। অনেকেই কমেন্ট করছে 20, অনেক ধন্যবাদ। তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝছো আশা করি। তো আসো আমরা পরের অংশে যাই, কুলম্বের সূত্র, যেহেতু আমরা আবার তড়িৎ প্রাবল্য নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে। তো কুলম্বের সূত্র, আমরা শুরুতেই বলছিলাম যে কুলম্বের সূত্র দুইটা বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো আমরা লিখে নিই, একটা চার্জ, একটা চার্জ, ধরে নিই এটা কত q1, এটা কত q2, দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব কত r। তো আমরা এই কুলম্বের সূত্রটা কোনো নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে কি হবে, কুলম্বের সূত্র তিনটা কন্ডিশনের উপর নির্ভর করবে। একটা হচ্ছে আদানের পরিমাণ,
মাধ্যমের উপর অর্থাৎ আধান দুইটা যেই মাধ্যমে আছে মাধ্যমের উপর, তারপরে হচ্ছে আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আধান দুইটা কত দূরত্বে আছে, তো সেটা ফ্যাক্টরের উপর। তো আমি এটাকে একটু ম্যাথমেটিক্যালি লিখি নিই, তারপর ব্যাখ্যা দিব। F সমানুপাতিক Q1 Q2 বাই আর স্কোয়ার। তো এখান থেকে দেখো, তো বলছে কিভাবে হয়, বলছে যে কোনো দুইটা চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, আমি আগেই বলছিলাম যে তড়িৎ বল, তোমরা মহাকর্ষ বল সম্পর্কে জানো যে মহাকর্ষ বল শুধুমাত্র কি ধরনের বল, শুধু আকর্ষণধর্মী বল, কিন্তু তড়িৎ বল হচ্ছে কি, তড়িৎ বল যেহেতু চার্জ আছে, আমি শুরুতেই দেখাইছিলাম যে সমধর্মী চার্জ যদি হয় তাহলে কি হবে, বিকর্ষণ, বিপরীত চার্জ হলে আকর্ষণ হবে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, সমধর্মী হলে বিকর্ষণ করে। তো এই ক্ষেত্রে এই জন্য কুলম্ব বলটা অবশ্যই আকর্ষণ বিকর্ষণ, মহাকর্ষ বল শুধুমাত্র আকর্ষণধর্মী বল। তাহলে বলছে দুইটা আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটাই হচ্ছে আসলে কুলম্বের সূত্র যে কোনো নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে। তো এখানে দেখো F ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি C ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। আর এই সিটা হচ্ছে কি, একটা ধ্রুবক, এর মান আছে 1/4 এপসাইলন নট, এর ভ্যালু কত, 9 ইন্টু 10⁹9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তোমরা এদের জানা, তবে একটু দ্রুত যাচ্ছে এখানে। তো আর এটাকে কি বলা হয়, এপসাইলন, EPSI এপসাইলন, ঠিক আছে। এই এপসাইলনটা একটা ভ্যালু আছে, এপসাইলন নট দ্বারা আমরা কি বুঝাতাম, জাস্ট শূন্য মাধ্যমের জন্য। তাহলে এপসাইলন নটের ভ্যালু কত, 8.854 ইন্টু 10 ইনভার্স 12 নিউটন কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে আসো আমরা এখন কোনো মাধ্যমের জন্য কুলম্বের সূত্রটা কি হবে, যদি কোনো মাধ্যম হয়, তো কোনো মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের সূত্র কত হবে, F ইকুয়াল টু 1/4 এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার, ঠিক আছে। তখন এটা হচ্ছে এপসাইলন। এপসাইলনটা কি আসলে, এপসাইলন হচ্ছে কোনো মাধ্যমের বেদন ক্ষমতা বা বেদন যোগ্যতা, কোনো মাধ্যমের বেদন ক্ষমতা। এখন এই আমরা যখন এটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য এই সূত্রটা কি হবে, F ইকুয়াল টু 1/4 এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এই দুইটা সূত্রের মধ্যে পার্থক্য হচ্ছে আমরা যেই মাধ্যমটা ব্যবহার করব সেই মাধ্যমটার কারণে এখানে এপসাইলন রাশিটা আসছে। তো বলছে এই মাধ্যমটার যেই বৈশিষ্ট্যটা ব্যাখ্যা দিব সেটা হচ্ছে কি পরাবৈদ্যুতিক মাধ্যম বলা হয় এটাকে, সেই মাধ্যমটা যে মাধ্যমটা পরাবৈদ্যুতিক মাধ্যম। তাহলে এখানে একটা ধ্রুবক আছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয় কে, এটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবকটা কিভাবে ব্যাখ্যা দিব, তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কত, F/Fm, অর্থাৎ এখানে সংজ্ঞাটা দাও। বলছে কোনো মাধ্যমে, দেখো শূন্য মাধ্যমে দুইটা আধানের মধ্যে ক্রিয়াশীল বল এবং কোনো মাধ্যমে দুইটা আধানের মধ্যে ক্রিয়াশীল বল, এই দুইটার অনুপাতকে কি বলা হয়, ডাইইলেকট্রিক ধ্রুবক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, ডাইইলেকট্রিক ধ্রুবক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয়। তাহলে এর ভ্যালু আছে, তাহলে এটাকে কি হবে, ফর লাইনটা যদি আমরা করি তো সে হবে এপসাইলন বাই এপসাইলন নট। অর্থাৎ তুমি ইচ্ছে করলে এই মাধ্যমের জন্য এই সূত্রটা কি লিখতে পারো, এপসাইলন ইকুয়াল টু কি হয়, এপসাইলন নট ইন্টু কে, এটাও বসাইতে পারো এখানে এই সমীকরণে, কে ইন্টু এপসাইলন নট। তাহলে কে এর ভ্যালু আছে, যদি কেটা কি হয়, যদি শূন্য মাধ্যম হয়, দেখো শূন্য মাধ্যমে কে ইকুয়াল টু 1, আর বায়ু মাধ্যমে কে ইকুয়াল টু হচ্ছে 1.0005। ঠিক আছে, কিরকম ভাবে যদি মাধ্যম চেঞ্জ হয়, মাধ্যম চেঞ্জ হওয়ার সাথে সাথে কি এর মানটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন বসাও যে কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা কেমন হবে, করো দেখি, তোমরা নিজেরা খাতায় করে ফেলো, তারপর আমার সাথে মিলাই নেবে, আমি লিখবো এখনই কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। কারণ কুলম্ব ফোর্স বল, যেহেতু বল একটা ভেক্টর রাশি, তাহলে তার কি হবে, ভেক্টর রূপটা কেমন হবে দেখো। তাহলে কি হয়, F ইকুয়াল টু, করি আমি, তোমরা মিলাই নাও আমার সাথে, আমি আশা করি তোমরা এতক্ষণে করে ফেলেছ। যে কোনো মাধ্যমের জন্য আমি লিখলাম, এই জন্য এপসাইলন নট কে কি হবে, Q1 Q2 বাই আর স্কোয়ার ইন্টু একটা
একক ভেক্টর। আমরা যদি একটা একক ভেক্টর বসাই তাহলে সে কি হবে, ভেক্টর প্রকাশ করবে। অথবা আমরা এভাবে লিখতে পারি, দেখো ভেক্টর ইকুয়াল টু 1/4 এপসিলন নট কে q1 q2 ডিভাইডেড বাই r কিউব ইন্টু r ভেক্টর। তোমরা ভেক্টর থেকে এটা নিশ্চয়ই শিখে আসছো আগে, একক ভেক্টর থেকে আমরা করতে পারি, যেভাবে একক ভেক্টর নির্ণয় করেছিলাম সেভাবে বসালে এই দুইটা হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। এটা আমি দুইটা বিন্দু চার্জের জন্য প্রয়োগ করলাম। তো এখন আসো তোমরা, আমি তোমাদেরকে এখন একটা গাণিতিক সমস্যা দিব, এটা তোমরা এখন আমাকে করে দিবে, সময় মাত্র 1 মিনিট বা সর্বোচ্চ 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে তোমরা করবা, করে আমার এখানে অ্যান্সারটা লিখে দিবে। ঠিক আছে, আমি প্রশ্নটা বোর্ডটা মুছে তোমাদের সামনে বাড়ির কাজটা দিয়ে দিচ্ছি, তোমরা এটা করো। দেখা যায় নিশ্চয়ই, তোমরা যদি না লিখতে পারো তাহলে স্ক্রিনশট দিয়ে রেখে দাও, স্ক্রিনশট দিয়ে সহজে করতে পারবো, স্ক্রিনশট নিয়ে নাও, করে নাও। আমি ধরে রাখলাম, তোমরা দেখো বলছে সমভাবে চার্জিত দুটি শোলা বল বায়ুতে 3 সেন্টিমিটার ব্যবধানে পরস্পরকে 4 × 10⁵ নিউটন বলে বিকর্ষণ করে, তাহলে প্রত্যেক শোলা বলের চার্জ নির্ণয় করো। দেখো তোমরা এখানে কি পাচ্ছ, বিকর্ষণ করে বলছি, তাহলে বিকর্ষণ করলে বুঝতে হবে চার্জ দুইটা কি সমধর্মী না বিপরীতধর্মী, অবশ্যই বিপরীতধর্মী। তোমরা নিশ্চয়ই প্রশ্নটা লিখে নিয়েছো বা স্ক্রিনশট দিয়ে রাখো, দিয়ে এবার তোমরা সমাধান করা শুরু করো। 30 সেকেন্ড সময়, আমি এর ফাঁকে একটু তোমাদের কমেন্টগুলো দেখি এবং সাথে সাথে আমি সলিউশন করে দিব। তোমরা অ্যান্সার লিখতে পারো, নিচে অ্যান্সার লিখতে থাকো। ওকে, অনেকে আমার সাথে আসো দেখা যাচ্ছে। মিনুর রহমান স্যার, লিখছি একটু আস্তে আস্তে মুসলি ভালো হয়। আসলে সময়ের ডিউরেশন তো 1 ঘন্টা, আমাকে অনেক কিছু শেষ করতে হবে, এই জন্য একটু দ্রুত করছি, তোমাকে ধন্যবাদ। এরপর একটু আস্তে লিখবো। মিনুর রহমান, আবারও আমাদের এমডি সবুর আহমেদ খান স্যার আমাদের সাথে সংযুক্ত হয়েছে, চমৎকার ক্লাস ভাই, ধন্যবাদ সবুর স্যারকে। মোহাম্মদ আলী, দেখা যায় না, আলী কি দেখা যায় না প্লিজ একটু বলবেন, কি দেখা যায় না, বোর্ড কি দেখা যায় না? আমি তো স্যার কোশ্চেন বুঝতে পারি নাই। ওকে, থ্যাংক ইউ। আবার আমি তাহলে কোন কোশ্চেনটা দেখাচ্ছি। আমাদের আনিসুর রহমান স্যার, বেড়ামারা কলেজ কুষ্টিয়া থেকে, স্যার বলে এভরিথিং ইজ ওকে স্যার, থ্যাংক ইউ আনিস স্যারকে সুন্দর একটা কমেন্ট করার জন্য, সহযোগিতা করার জন্য কমেন্ট করে। এবার তাহলে অনেকেই প্রশ্নটা দেখতে পারো নাই বলছে একজন হৃদয়, আমি আবার তোমাকে দিচ্ছি। একজন অবশ্যই আমাকে অ্যান্সার দিয়ে দিচ্ছে 2 × 10⁻⁴। সরি, অ্যান্সার তো বোধ একটু ভুল আছে, তোমাকে তারপর আমি করে দিচ্ছি। দেখো আমি আবার দেখি প্রশ্নটা। হ্যাঁ, আমরা বলছিলাম যে সমভাবে চার্জিত দুটি শোলা বল বায়ুতে 3 সেন্টিমিটার ব্যবধানে রাখা আছে। তাহলে আমাদের এখানে আর দেওয়া আছে, আর কত, 3 সেন্টিমিটার। তাহলে আর কি করো, 3 × 10⁻, কত হবে, 2 মিটার। এটাকে আমরা মিটারে নিয়ে নিব। তুমি হয়তো এই কাজটা করো নাই, যে অ্যান্সার দিয়েছিল 2 × 10⁻⁴। তাহলে এখন আসো, এফ এর মান কত, 4 × 10⁻⁵ নিউটন। তাহলে এফ দেওয়া আছে, তাহলে আমরা কি বলবো যে Q1 = সমভাবে আয়িত বলা আছে, তাহলে Q1 = Q2 = হোয়াট। তাহলে আমি কিউ এর ভ্যালু বের করবো যে কিউ কত হয়। তাহলে আমরা কুলম্বের সূত্রটা থেকে লিখি, এফ = হচ্ছে 1/4 এপসিলন নট Q1, আমি সরাসরি করে ফেলি, Q²/r²। তাহলে বসাও, এফ এর মান কত, 4 × 10⁻⁵ = 9 × 10⁹ ইন্টু Q² ডিভাইডেড বাই r²। তার মানে কি 3 × 10⁻²²। ওকে, তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা যদি কিউ এর মান বের করি কত আসবে, ±2 × 10⁹ কুলম। আমরা অ্যান্সার পেয়ে গেছি, তোমরা মিলাই নাও। আমার মনে হয় তোমরা অনেকে এই মুহূর্তে সমাধান করে নিয়েছো। গুড, অনেকে অ্যান্সার করছো। রিপা জেরিপ, তুমি কমেন্টস করছো, অ্যান্সার ঠিক আছে, ওকে। অলোক দাস, 'ইজ' 'ওয়াচিং', অলোক স্যারকে ধন্যবাদ, উনি দেখতেছে আমার ক্লাসটা। আলম, 'ইজ' 'ওয়াচিং', 'ওকে'। 'আলম', 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 '
পাতিহীন। ওকে, সুন্দর কমেন্ট অ্যান্সার আসছে, সবাইকে ধন্যবাদ। অনেকেই অ্যান্সার দিয়ে দিছে ইতিমধ্যে, সবাই বোঝা যাচ্ছে খাতা কলম ক্যালকুলেটর নিয়ে বসে আছে এবং ক্লাস করতেছে। তো তাহলে এখন আসো আমরা যাই আমাদের ক্লাসের। তাহলে এটা তোমরা নিশ্চয়ই কুলম্বের সূত্র নিয়ে তোমাদের আর সমস্যা হওয়ার কথা নয়। তবে কুলম্বের সূত্রে আমি আরেকটু অংশ তোমাদেরকে দেখাই। কুলম্বের সূত্রে তোমরা একটু দেখো, কুলম্বের সূত্রের সাহায্যে এখন যেহেতু এটা একটা বল, তাহলে বলের কি আছে, বলের উপরিপাতন নীতি আছে, বলের উপরিপাতন নীতি। তার অর্থাৎ উপরিপাতন নীতি বলতে কি বোঝায়, যে কুলম্বের সূত্র আমি এতক্ষণ চিন্তা করছি যদি দুইটা বিন্দু চার্জ হয় তখন আমরা না হয় এটা প্রয়োগ করলাম, কিন্তু যদি বেশি পরিমাণ চার্জ থাকে, একাধিক চার্জ থাকে, তখন আমরা কি করব, তখন আমাদের বলছে মনে করো এখানে একটা চার্জ আছে, মনে করো এখানে একটা চার্জ কত প্লাস কিউ, ঠিক এর পাশে এখানে একটা চার্জ আছে মাইনাস কিউ, তাহলে এখানে একটা চার্জ আছে আবার প্লাস কিউ, তাহলে এখানে একটা চার্জ আছে, এখানে চার্জ আছে, তাহলে এখানে যদি আমি আবার মনে করি মাইনাস কিউ বা প্লাস কিউ চার্জ আছে, এখানে একটা মাইনাস কিউ আদান আছে, তাহলে এই প্রত্যেকটা আদানের জন্য আমি বলি যদি এটা Q1 হয়, Q2 হয়, Q3, Q4, বলের এখানে দিক আছে, কিন্তু প্রত্যেকটার জন্য কি হবে, এই আদানটা বলছে তখন আমরা উপরিপাতন নীতি অনুযায়ী এই আদানটা যে বল লাভ করবে সেই বলটা মোট বলগুলো সমষ্টি হবে। তো কিভাবে হবে, আমি যদি এখানে একটা বল চিন্তা করি F1, এটা কত হবে F2, এই বলটা কত হবে F3, এটা কত হবে F4, তাহলে মোট বলটা কি হবে, অর্থাৎ এই কিউ আদানের উপর বল হবে প্রত্যেকটা বলের ভেক্টর সমষ্টির সমান। প্রত্যেকটা বলের ভেক্টর সমষ্টির সমান। আরো চার্জ থাকলে আমরা আরো বল নিতে পারবো, সবগুলো বলের ভেক্টর সমষ্টি হবে কি এই কিউ চার্জের উপর একটা লব্ধি বল। তো আসো আমরা তাহলে কুলম্বের সূত্র এই পর্যন্ত রাখলাম আমরা। এখন আমরা তড়িৎ প্রাবল্য নিয়ে একটু আলোচনা করি। তো তড়িৎ প্রাবল্য তোমরা যদি না লিখে থাকতে পারো তাহলে স্ক্রিনশট দিয়ে রাখো, বা ভিডিও আছে তোমরা পরে দেখে করে নিবা। তো আমরা এখন তড়িৎ প্রাবল্য পড়ব। তড়িৎ প্রাবল্য পড়ার আগে আমরা তড়িৎ ক্ষেত্র নিয়ে একটু আলোচনা করি। তড়িৎ ক্ষেত্র, তো তড়িৎ ক্ষেত্র কি, তোমরা মহাকর্ষ ক্ষেত্র কি বলো দেখি, পড়ছো তোমরা, যেহেতু ফার্স্ট ইয়ারটা অনেকেই কমপ্লিট করছো বা সেকেন্ড ইয়ার কিছু চ্যাপ্টার মহাকর্ষ অধ্যায় তোমরা পড়ছো। তড়িৎ মহাকর্ষ ক্ষেত্র, মহাকর্ষ ক্ষেত্রে আমরা শিখছি এখানে যে কোনো একটা চার্জিত বস্তু যদি রাখি, সেই চার্জিত বস্তুটা তার চারপাশে যে অঞ্চল পর্যন্ত অন্য কোনো বস্তু, মহাকর্ষ ক্ষেত্র যে কোনো একটা বড় আকারের বস্তু যদি থাকে, তাহলে এই বস্তুটা তার চারপাশে অন্য বস্তুগুলোকে কি করবে, আকর্ষণ করবে। তাহলে যেই পর্যন্ত আকর্ষণ করতে পারে সেটা হচ্ছে তার কি মহাকর্ষ ক্ষেত্র। তাহলে ঠিক কোথাও যদি আমরা একটা চার্জ রাখলাম, কেমন চার্জ রাখলাম, মনে করো এখানে একটা চার্জ রাখলাম প্লাস কিউ, তাহলে এই প্লাস কিউ আধানটা কি করবে, তার চারপাশে এরকম একটা বিশাল ক্ষেত্র এরিয়া নিয়ে নেবে, যে এর মধ্যে সে কি করবে, অন্য যে কোনো চার্জ আসলে সেই চার্জটাকে সে কি করবে, অন্য কোনো আধান তার মধ্যে আসলে সেটা প্রভাবিত করবে। তাহলে এটা হচ্ছে কি, এটা তড়িৎ ক্ষেত্র। এখন তড়িৎ ক্ষেত্র কতটুকু হবে, বলছে তড়িৎ ক্ষেত্র তাত্ত্বিকভাবে থিওরিটিক্যালি আসলে কি এটা অসীম দূরত্ব পর্যন্ত, এটা একটা কি, এটা একটা অসীম আকৃতির ক্ষেত্র, অসীম ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র। এখন তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি, বা তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দুইটা সেম কথা। এখন তড়িৎ প্রাবল্য বলা হয় বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, এটা আমরা আসলে ই দ্বারা প্রকাশ করব। তাহলে ই ইকুয়াল টু কি হবে, ই ইকুয়াল টু এফ বাই কিউ। দেখো তাহলে এখান থেকে আমি ভেক্টর দিয়ে রাখছি, তাহলে মানে কি বোঝা যাচ্ছে যে তড়িৎ প্রাবল্য একটা কি রাশি, স্কেলার না ভেক্টর, কি বোঝা যায়, অবশ্যই ভেক্টর। তড়িৎ প্রাবল্য একটা ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশি হইলে তাহলে তার কি থাকবে, দিক থাকবে। তাহলে তড়িৎ প্রাবল্য আসলে কি, তো আমরা বলছি এখানে এটা আমি কিউ নট লিখে নিই, অর্থাৎ এই যে আমরা তড়িৎ ক্ষেত্র চিন্তা করলাম, মহাকর্ষ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো আমরা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমি কি করি, একটা একক ধনাত্মক আধানকে স্থাপন করি, এটা কত আধান ছিল, কিউ, আর এটা ছিল একক ধনাত্মক আধান। একক ধনাত্মক আধান মানে কি, যত ক্ষুদ্র রাখা যায়, ক্ষুদ্র পরিমাণ আধান, এই ক্ষুদ্র আধানটা
এই বড় আধানটার জন্য বল লাভ করবে, কিন্তু এই ক্ষুদ্র আধান তার উপর কোনো প্রভাব বিস্তার করবে না। প্রভাবিত হবে কি, এই ক্ষেত্রের মধ্যে যদি অন্য কোনো আধান আসে তাহলে সেই আধানটা প্রভাবিত হবে। তাহলে তার কি আছে, দিক আছে। তাহলে কি হবে, তার দিকটা কোন দিকে হবে, অবশ্যই এই বিন্দু আধানের দিকে হবে। বিন্দু আধানটা যে দিকে ক্রিয়া করবে, যেহেতু সমধর্মী, তাহলে অবশ্যই বিকর্ষণ বল হবে। তাহলে এটা একটা দিক আছে, সুতরাং এটা একটা কি রাশি, ভেক্টর রাশি। তাহলে আমার প্রশ্ন আসতে পারে যে আমি তো কুলম্বের সূত্র দিয়ে এই বল ব্যাখ্যা দিতে পারি, তাহলে আমার তড়িৎ প্রাবল্য ব্যাখ্যা দেওয়ার দরকার কি? তো বলছে আসলে তড়িৎ প্রাবল্য তেমন কিছু না। তড়িৎ প্রাবল্য আসলে কুলম্বের সূত্রের একটা বিকল্প পন্থা, যার সাহায্যে আমরা কি করব, যে ওই আধানটা আসলে তার বলের পরিমাণ কি, কতটুকু বেশি বা কম, কুলম্বের সূত্রের একটা বিকল্প পদ্ধতি এটা আর কি। তা এখন আসো, তাহলে এই তড়িৎ প্রাবল্যের একক কি হবে বলো দেখি, বের করো, নিউটন কুলম্ব। তার মানে কি, নিউটন পার কুলম্ব। তাহলে মাত্রা বের করো, তাহলে ই ইকুয়াল টু কত, এফ বাই কিউ। এফ এর মাত্রা কত, এম এল টি ইনভার্স টু, আর কিউ আমরা জানি কি, কিউ ইকুয়াল টু হচ্ছে আবার আই ইন্টু টি। তাহলে কিউ ইকুয়াল টু যদি আই টি হয়, তাহলে আই তো কোনো মাত্রা নাই, কিন্তু টি এর মাত্রা আছে। তাহলে আই হচ্ছে আই, আর টি এর মাত্রা কত, টি, সময়ের মাত্রা। তাহলে এটাকে আমরা লিখবো আই ইন্টু টি। তাহলে কত হলো, এম এল টি ইনভার্স 3 আই ইনভার্স 1। আর এটা হচ্ছে কি, তাহলে এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মাত্রা সমীকরণ, মাত্রা সমীকরণ না, মাত্রা। আর আমরা যদি থার্ড ব্র্যাকেট ব্যবহার করি, তাহলে আমরা কি বলবো, এটা হচ্ছে তার মাত্রা সমীকরণ। তো এখন আসো আমরা তড়িৎ প্রাবল্যের জন্য একটা সমীকরণ বের করি। কুলম্বের সূত্রে যেমন আমরা একটা বলের জন্য একটা সমীকরণ পেয়েছিলাম, এখানেও একটা সেম একটা সমীকরণ পাবো। কত বলছে, ওকে। এখন আমরা দেখো, তো আমি মুছে ফেললাম। এখন দেখো, মনে করো এই কিউ নট প্লাস কিউ আদান, এখানে একটা প্লাস কিউ আদান, এখান থেকে আর দূরত্বে এখানে কত একটা আদান ছিল, প্লাস কিউ নট আদান। তাহলে দূরত্ব কত তাদের, আর। তাহলে এই দুইটা আদানের মধ্যে আমরা বলছি তড়িৎ প্রাবল্যের সমীকরণ। সমীকরণটা আমরা বের করব। তাহলে এই দুইটা আদানের জন্য একটা কুলম্ব ফোর্স আছে, যে প্লাস কিউ আদান আর একটা বিন্দু আদান, এই দুইটার মধ্যে একটা কুলম্ব বল আছে না, এটা কত হবে, 1/4 এপসিলন নট কিউ বাই কিউ নট ডিভাইডেড বাই আর স্কোয়ার, যদি শূন্য মাধ্যম হয়। তাহলে এখন আমরা একটু আগে দেখালাম ই ইকুয়াল টু কত ছিল, এফ বাই কিউ নট। তাহলে বসাও, তাহলে এখানে যদি আমি বসাই, এই সমীকরণটা মান বসাই, তাহলে কত হবে, করো দেখি। তাহলে 1/4 এপসিলন নট কিউ নট ডিভাইডেড বাই আর স্কোয়ার ডিভাইডেড বাই কিউ নট, তাহলে কত হয়, 1/4 এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার। তাহলে এই সমীকরণটা আসলে কার, এই সমীকরণটাই তড়িৎ প্রাবল্যের সমীকরণ। এখন তড়িৎ প্রাবল্যের সমীকরণ আমরা তাহলে এখন তোমাদেরকে দিয়ে একটা গাণিতিক সমস্যা করাই নেই, খুব ছোট একটা অঙ্ক তোমরা করে ফেলবা অল্প সময়ের মধ্যে, আশা করি খুব দ্রুত 30 সেকেন্ড বা 1 মিনিট সময়ের মধ্যে তোমরা করে ফেলতে পারবা। তাহলে তড়িৎ প্রাবল্যের জন্য তোমরা এই অঙ্কটা করে দাও আমাকে দেখি, খুব অল্প সময়ের মধ্যে, দ্রুত কে পারবে। বলছে 2 গ্রাম ভরের একটি 16 বল 10 ইনভার্স 4 কুলম্ব। তোমরা দেখতে পাচ্ছ কিনা, না আমি সামনে ধরবো, সামনে ধরলে বোধ হয় স্পষ্ট দেখা যায়। এখন তোমরা দেখতে পাচ্ছ, দেখো বলা আছে 2 গ্রাম ভরের একটা 16 বল 10 ইনভার্স 4 কুলম্ব চার্জে চার্জিত। 16 বলটি অভিকর্ষীয় ক্ষেত্রে স্থির রাখতে গেলে কি হবে, কত তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে হবে বা তড়িৎ প্রাবল্য সৃষ্টি করতে হবে, স্পষ্ট? আচ্ছা, তাহলে স্ক্রিনশট দিয়ে রাখো বা আমি এখানে রাখলাম, তোমরা দেখে নাও, আমি অঙ্কটা করে দিই, তোমরা নিশ্চয়ই করতে পারবা। তারপর আমি শুরু করি। তাহলে আমরা
এই অঙ্কটার জন্য আমরা জানি অভিকর্ষ বল কত, F = mg। আর এখান থেকে তাহলে তড়িৎ বল কত হবে, F = QE। তাহলে এই দুটো সম্পর্কে থেকে আমরা কি লিখবো, যে QE = mg। তাহলে E = কত হবে, mg/q। তোমরা নিশ্চয়ই পারবা। এখানে 2 গ্রাম ভর, তাহলে এখানে তো দেওয়াই আছে, বাকি সবগুলো রাশি দেওয়া আছে না। তাহলে m = কত, 2 গ্রাম। গ্রামকে তোমরা কেজিতে কনভার্ট করে নাও, জানো 2 × 10⁻³ কেজি হবে। আর জি এর মান, জি = আমরা জানি 9.8 মিটার/সেকেন্ড²। আর কিউ তো দেওয়া আছে কত, 10⁻⁴ কুলম্ব। ওকে, তাহলে তোমরা এই সমীকরণটাতে বসাও, বসাই অঙ্কটা করে ফেলো। এই সমীকরণে বসাও, এই মানগুলো বসাইলেই তোমাদের কি হবে, দুঃখিত, এই সমীকরণে বসাও, এই সমীকরণটা না, এই সমীকরণে বসাও, বসাইলে অঙ্কটা হয়ে যাবে। করে নাও, তোমরা পারবে আশা করি। 196। ওকে, রিপা জারিফ সে অলরেডি অ্যান্সার লিখিয়ে দিয়েছে আমাকে, 196 নিউটন/কুলম্ব। অনেক ধন্যবাদ তোমাকে। অনেক ধন্যবাদ। এর আগেও অনেকেই মাত্রা সমীকরণটা কমেন্ট করেছ। জোহা তাহসিনা সেও কমেন্ট করেছে 196। ওকে, মাহমুদুল হাসান মিঠুন 19.6। না, এটা ঠিক নয়, 196। তুমি আবার একটু দেখো, তোমার হয়তো কোথাও একটু ভুল হয়েছে, তুমি একটু দেখো। স্যার শেষ করবেন কয়টায়? অবশ্যই 6টায় শেষ করব। 1 ঘন্টার ক্লাস, আমরা আরও প্রায় 15 মিনিট তোমাদের সাথে আছি। অনেকেই কমেন্ট করছে। মিনাজুল আবিদিন 196, সাব্বাতুল হক 196, আরিয়ানা 196। হ্যাঁ, ধন্যবাদ, অনেকেই কমেন্ট করছে 196। হ্যাঁ, এটার অ্যান্সার আসলে কি 196, তোমরা করতে পারছো, ধন্যবাদ তোমাদেরকে। তো আমরা তড়িৎ প্রাবল্যের আরও কিছু অ্যাপ্লিকেশন করব এখন। তড়িৎ প্রাবল্য আসলে ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি যেহেতু আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিয়ে দিব, তার আগেই আমি কিছু অঙ্ক করাই তোমাদেরকে, যেহেতু কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আমাদের তো আজকের ক্লাস তড়িৎ প্রাবল্য পর্যন্ত, আমাদের অনেক সময় হাতে আছে এখন পর্যন্ত। আমরা কি করব, তাহলে কিছু গাণিতিক সমস্যা করে নেই, তোমরা আশা করি পারবে। তা এখন দেখো, তো তড়িৎ প্রাবল্য ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি হলে তো ভেক্টর রাশি যদি হয়, ভেক্টর রাশি হলে তার দিক আছে। তো ঠিক আমি যদি দেখো, মনে করো তোমরা আমাদের সাথে, এই একটা ত্রিভুজ, আচ্ছা আগে আমি এভাবে বলি, এখানে সে একটা -q আধান আছে, এখানে একটা +q আধান আছে। 1 নম্বর সমস্যাটা, এটা +q -q আধান আছে, দুইটা আধানের মধ্যবর্তী দূরত্ব r। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এই দুইটা আধানের মধ্যবর্তী কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যটা 0 হবে, বলো দেখি। এই দুইটা আধানের মধ্যবর্তী কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0 হবে? ঝাপসা হচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ? তড়িৎ প্রাবল্য 0 হবে। তো আসলে তড়িৎ প্রাবল্য 0 হবে কি না, প্রশ্ন বলো। তড়িৎ প্রাবল্য 0 মাঝখানে, যেহেতু এখানে মনে রাখতে হবে মেইনলি যে বিষয়টা, যেহেতু দুইটা বিপরীতধর্মী চার্জ, বিপরীতধর্মী চার্জগুলো পরস্পরকে কি করে, আকর্ষণ করে। আকর্ষণ করলে কখনো এটা কি হয় না, তার মধ্যে দেখছি না, দেখা যাচ্ছে না কেন, দেখা যাচ্ছে না, এখন দেখা যায়, একটু ঝাপসা হয়ে আছে মেবি, দেখছি না, হয়তো নেট প্রবলেম একটু, তোমরা একটু অপেক্ষা করো, দেখছি না। ব্লার হয়ে আছে না, ব্লার হবে কেন, আমি চেঞ্জ হই, দেখতে পাচ্ছি না। না স্যার, অনেকে কমেন্ট করতে, দেখতে পাচ্ছ না আসলে।
দুঃখিত, আমি একটু ক্যামেরার পিছনে যাই, কেন দেখতে পাচ্ছ না একটু দেখি। এখন দেখা যায়। হ্যাঁ, আমরা আবার দেখতে পাচ্ছি। এখন এখন দেখা যায় মনে হয়, একটু দেখো স্যার, এখন ক্লিয়ার। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা আবার আসছি ক্লাসে। আমাদের ক্লাসে আমরা দেখি, তো আমি বলছিলাম যে দুইটা চার্জ দেওয়া আছে, একটা মাইনাস কিউ একটা প্লাস কিউ, দুইটা চার্জের মাঝখানে এখন যদি কি হয়, বলছি মধ্যবর্তী কোনো বিন্দুতে আধানটার জন্য তড়িৎ প্রাবল্য শূন্য হবে কিনা। আমার প্রশ্ন অ্যান্সার হচ্ছে কি না। কারণ হচ্ছে কি, দুইটা বিপরীতধর্মী আধান হলে তুমি মনে করো, ধরে নাও যে আমি যদি এখানে একটা +1 আধান ধরি, কারণ আমরা যেই বিন্দুর প্রাবল্য বের করবো, তোমাদেরকে একটা কথা মনে রাখাই দিই, এই কথাটা একদম ক্লিয়ার মনে রাখতে হবে যে যেই বিন্দুর প্রাবল্য আমরা বের করব সেই বিন্দুতে অবশ্যই একটা একক ধনাত্মক আধান থাকবে। আমরা একটু আগে সংজ্ঞায় যা শিখে আসছি সেই অনুযায়ী। তাহলে এখানে একটা যদি প্লাস কিউ আধান থাকে, তো দেখো এই মাইনাস কিউ, এই প্লাস আধানটা তাকে কি করবে, বিকর্ষণ করবে। আর এই মাইনাস কি করবে, এই প্লাস আধানটাকে, যেহেতু এটা মাইনাস চার্জ, সে বড়, এটা হচ্ছে বিন্দু চার্জ, ক্ষুদ্র চার্জ, তাহলে সে তাকে কি করবে, আকর্ষণ করবে। তাহলে দুইটা চার্জের দিক কি হয়, একই দিক হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে তাদের মধ্যবর্তী কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে না। তাহলে তড়িৎ প্রাবল্য শূন্য হবে কোথায়, তার বাহিরের কোনো বিন্দুতে, এইদিকে বা এইদিকে। আমরা দুই পাশেই বের করতে পারি যে দুই পাশেই যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য অবশ্যই শূন্য হবে, মধ্যবর্তী কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে না। মনে রাখবা, যদি বিপরীতধর্মী আধান হয়, আমি আবারও বলতেছি, যদি বিপরীতধর্মী আধান হয় তাহলে চার্জ দুইটার মধ্যবর্তী বিন্দুতে তড়িৎ প্রাবল্য কোথাও শূন্য হবে না, এর বাহিরের কোনো বিন্দুতে শূন্য হবে। ওই রেখার উপর, সরলরেখার উপর কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তাহলে এখন আসো, যদি সমধর্মী চার্জ হয়, হ্যাঁ, এখানে যদি একটা প্লাস কিউ আধান থাকে, এখান থেকে এই অল্প দূরত্বে এখানে একটা প্লাস কিউ আধান আছে। এখন আমরা করি, এদের মধ্যবর্তী দূরত্ব কত, আর। এখন ধরে নাও যে আমি বলে নিলাম যে এই বিন্দুতে প্রাবল্য এখন শূন্য হবে কিনা, ধরে নিই। তাহলে দেখো এখানে কি আছে, একটা +1, যে বিন্দু আমি বললাম কিন্তু যে বিন্দুর প্রাবল্য বের করব সেই বিন্দুতে একটা একক ধনাত্মক আধান থাকবে। সুতরাং এই প্লাস আধান এই প্লাস আধানকে বিকর্ষণ করবে, এই প্লাস আধান এই একক আধানকে বিকর্ষণ করবে। তাহলে তাদের মধ্যবর্তী দুইটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য কি হবে, শূন্য হবে। তো এই ক্ষেত্রে দেখো এদের মধ্যবর্তী কোণ কত, আলফা, বলো দেখি। আলফা হচ্ছে কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি। তো যদি 180 ডিগ্রি হয়, এখানে আলফা কিন্তু আবার 0 ডিগ্রি, তাহলে আমরা তড়িৎ প্রাবল্যের লব্ধির সূত্র আমরা বলছিলাম, ভেক্টর সূত্র প্রয়োগ করব। ভেক্টর লব্ধির সূত্র আমরা জানি, সে আমরা যদি এটার জন্য ধরি, এখানে প্রাবল্য E1 হবে, এটার জন্য কত হবে, E2, তাহলে কত হবে, E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার প্লাস 2E1 E2 ইন্টু কস আলফা। আধান দুইটার মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তো করলে কি হবে, এক্ষেত্রে E1 মাইনাস E2 হোল স্কয়ার হোল রুট, তার মানে কি হবে, E1 মাইনাস E2, বা এটাকে আমরা বলতে পারবো যে E1 ডিফারেন্স অফ E2, অর্থাৎ যেটা বড় সেটা থেকে কি হবে, বিয়োগ করব, E1 মাইনাস E2 বা E2 মাইনাস E1 সেম। আর যদি আমি উপর অংশটার জন্য একটু করি, তাহলে আর যদি কি হয়, এখানে আলফা কত ছিল, 180 ডিগ্রি, এই জন্য আমি কি পাইছি, যখন 180 ডিগ্রি ছিল তখন আমাদের এই শর্তটা ফিল আপ করলাম। ঠিক যখন 0 ডিগ্রি তখন কি হবে বলো দেখি, করো এটা তোমরা, করলে কি হবে, ইকুয়াল টু, এটা তোমাদের কাজ তোমরা করে নিবে, আমি করে দিলাম জাস্ট, ইকুয়াল টু E1 প্লাস E2 যখন আলফা 0 ডিগ্রি হয়, কারণ দুইটা একই দিকে, তাহলে আলফা 0 ডিগ্রি, তাহলে কি হবে, লব্ধি প্রাবল্য হবে E1 প্লাস E2। তাহলে এখন তোমরা ছোট একটা অঙ্ক করে ফেলো আমার সাথে। ছোট একটা গাণিতিক সমস্যা করো, দেখি কে কে পারো। আমি একটা ত্রিভুজ নিলাম, ধরলাম এটা একটা ABC ত্রিভুজ, ত্রিভুজের
এ বিন্দুতে এখানে একটা প্লাস 2 কুলম মাইনাস 2 কুলম আধান আছে, আর বি বিন্দুতে একটা প্লাস 2 কুলম আধান আছে। এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে 2 মিটার, এটা 2 মিটার 2 মিটার, যে 2 মিটার বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ নিলাম। তার দুই কৌণিক বিন্দুতে দুইটা আধান আছে, তাহলে সি বিন্দুর প্রাবল্য কত হবে বের করো দেখি। তাহলে সি বিন্দুর প্রাবল্যটা কত হবে, সি বিন্দুর প্রাবল্য বের করো। তাহলে এই ক্ষেত্রে আমি চিত্রটা, তোমার কি লেখাটা কি ছোট হয়ে গেল, একটু বড় করে দেব? তাহলে এই ক্ষেত্রে কি করবা, এখন এটা হচ্ছে এ বিন্দু, বি, এখানে কত আছে -2 কুলম, এখানে +2 কুলম। তাহলে সি বিন্দুতে এখানে আমরা বলছি, কিছুক্ষণ আগেই বললাম যে বিন্দুর প্রাবল্য বের করবা সেই বিন্দুতে কত চার্জ আছে, একক ধনাত্মক আছে। তাহলে এখানে একটা +1 আধান আছে। তাহলে এই প্লাস চার্জ এই প্লাস আধানের উপর কি করবে, একটা বিকর্ষণ বল সৃষ্টি করবে, আর এই মাইনাস চার্জ এই প্লাস আধানের উপর একটা আকর্ষণ বল সৃষ্টি করবে। তো আমি যদি এটাকে বলি E1, এটা কত হবে E2। আর এটা কেমন ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের আমরা জানি প্রত্যেক কোণ কত ডিগ্রি হয়, 60 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে, অবশ্যই 120 ডিগ্রি, অর্থাৎ আলফা ইকুয়াল টু এখানে 120 ডিগ্রি। তাহলে আমরা এখন সেই লব্ধি প্রাবল্যের সূত্রে বসাবো। আর এটা তো প্রত্যেক বাহুর মান দেওয়া আছে, তোমরা তো E1 বের করতে পারবা। E1 1/4 পাই এপসিলন নট Q1/r², এটা তো পারবা। তো সেম ভাবে E1 E2 বের করবা, E1 এর E2 কি হবে, সমানই হবে E1। আবার তুমি একই রকম ভাবে E2 বের করতে পারো, করে লব্ধির যে সূত্রটা আছে আমাদের √of E1² প্লাস E2² প্লাস 2E1 E2 cos আলফা, এখানে আলফা কত ডিগ্রি, আলফা অবশ্যই 120 ডিগ্রি। বাস মান বসালে আমরা এই সি বিন্দুর জন্য লব্ধি প্রাবল্য বের করতে পারবো। আশা করি তোমাদের এখানে সমস্যা হওয়ার কথা না, তোমরা করে ফেলো বা করতে পারবে। সমাধানটা করো সবাই, দেখি অ্যান্সারটা কত হয়। তোমরা অনেকেই কমেন্ট করতেছো, ধন্যবাদ তোমাদেরকে। সাগর হালাদা শান্ত, cos 180 ডিগ্রি -1, জি cos 180 ডিগ্রি -1, cos 0 হলে E = E1 + E2 কেন? একজন প্রশ্ন করছে, আসলে cos 0 হলে cos 0 ডিগ্রি মান 1। তো আমি কি আবার, তুমি দেখো যে প্রশ্ন করছো cos 0 1 কেন, তাহলে cos 0 মান 1 হইলে এটা কি হয়, a² প্লাস 2ab প্লাস b² সূত্র, তাহলে a প্লাস b হোল স্কয়ার, তার মানে কি a প্লাস b কমন। হৃদয় হাসান, মুন্নাস স্যার শেষে বুঝলাম না, শেষে না বুঝলে আমি আবার ব্যাখ্যা করতেছি। বলছি এখানে একটা -2 কুলম আছে, এখানে একটা +2 কুলম আছে। তুমি দেখো আমি বলছি সি বিন্দুর প্রাবল্য বের করব, তাহলে সি বিন্দুতে কত আধান আছে, +1 আধান আছে। তো +1 আধান যদি থাকে, তাহলে এই +2 এই +1 কে বিকর্ষণ করবে, তাহলে এই দিক বরাবর, আর এই -2 +1 কে আকর্ষণ করবে, কারণ -2 +1 থেকে বড়। তাহলে এইটা কি করবে, সে আকর্ষণ করবে, আকর্ষণ করবে মাইনাস চার্জ, তো এটা তো বিন্দু আধান, তো বিন্দু আধানকে সে আকর্ষণ করবে। তাহলে সমবাহু ত্রিভুজ, সমবাহুতে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর সমবাহুজের প্রত্যেক কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত থাকবে, কারণ পুরোটা কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে এটা 120 ডিগ্রি। এই এখন আমি লব্ধির সূত্রটা, এখানে তো E1 বের করবা, এটা তো আর, এটাও আর, এটাও আর, এই সমীকরণ থেকে E1 E2 বের করে এখানে লব্ধি প্রাবল্যের সূত্রটা থেকে বের করবা। ঠিক আছে, তোমরা এই অংশটা করে রাখো, না হলে স্ক্রিনশট দিয়ে রাখো। একজন অ্যান্সার পাঠাইছে 4.5 × 10⁻9, ধন্যবাদ। হ্যাঁ অ্যান্সার হয়েছে তোমার। আমি আর 2 মিনিট তোমাদের সাথে আছি, সুতরাং আমি আগামী ক্লাসের বাড়ির কাজ তোমাদেরকে দিয়ে রাখছি। এখন তোমরা আমার সাথে যোগ হও, বাড়ির কাজ করবে, এবং তোমরা বাড়ির কাজটা করে কাগজে করে স্ক্রিনশট দিয়ে আমার কাছে এই ক্লাসের এই কমেন্টে নিচে কমেন্ট বক্সে জমা দিবে। কমেন্ট করলে আমি তোমাদের বাড়ির কাজটা দেখে নিব। এখন আসো আমি একটা বাড়ির কাজ দেই। সহজ দুইটা বাড়ির কাজ দিব। দেখো এখানে একটা
আবার একই রকম ভাবে করলাম, এ বি সি। ঠিক এখানে একটা +2 কুলম্ব চার্জ আছে, এখানে +2 কুলম্ব আধান আছে। সি বিন্দুর প্রাবল্য কত হবে তোমরা বের করে নাও। আর দুইটা বাড়ির কাজ আমার এখানে আছে, কুলম্বের সূত্র এবং তড়িৎ প্রাবল্য সম্পর্কিত। তোমরা এটা একটা ছবি রেখে দাও, স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমরা কি করবে, এই অংশটাও বাড়ির কাজ করতে পারবে। তোমরা তো এটা এটা লিখে নাও, এটা হচ্ছে আগের অঙ্কটার মতোই, -2 থেকে +2, এখানে +2। তাহলে সি বিন্দুর জন্য তড়িৎ প্রাবল্য কত হবে তোমরা এটা বের করে কাজটা করে আমাকে দেখাবা। আর এই অংশটা একটু দেখো, এই অংশ দেখা যায় এখন। এই অংশটা বাড়ির কাজ করবা, বাড়ির কাজ করে স্ক্রিনশট দিয়ে জমা দিবা। এটা ছবি তুলে ছবিটা কমেন্ট বক্সের মধ্যে জমা দিবা। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে সহজেই করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে ধন্যবাদ। আমি আবারও আমার পরিচয়টা তোমরা যারা পরে সংযুক্ত হয়েছ, আমি সঞ্জয় চন্দ্র দাস, প্রভাষক পদার্থবিজ্ঞান, কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ, পদার্থবিজ্ঞানের একজন ক্ষুদ্র শিক্ষক। আমি তোমাদের সাথে আরও সামনের ক্লাসগুলোতে হয়তো বা সংযুক্ত হব। পর্যায়ক্রমিকভাবে এই অধ্যায়টা, সম্পূর্ণ অধ্যায়টা করে দেওয়ার চেষ্টা করব। তোমরা করোনা ভাইরাস একটা অদৃশ্য অণুজীব, যেটা আমরা আসলে চোখে দেখতে পাই না, কিন্তু আমরা সবাই এটার ভয়ে আতঙ্কিত। আজকেও বিশাল অঙ্কের লোকজনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে। তোমরা বাসায় থাকো, বাসায় থেকে নিরাপদে থাকো, তোমাদের জন্য আমরা চিন্তিত। তবে আমাদের ক্লাসগুলো উপভোগ করো, কমেন্ট করো, শেয়ার করো, মেসেঞ্জারের সাথে আমাদের সাথে যুক্ত হও এবং কিশোর বাতায়নের পেজে সবসময় ক্লাসগুলো দেখো। ধন্যবাদ তোমাদের সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।